শিক্ষাটাই শুধু জেনারেল কথা জেনারেল নলেজ একদম। মানে ইন্স্যুরেন্স ধরো একটা লোক গাড়ি দিয়ে চালানো, গাড়ি চালানোটাও আমাদের প্রত্যেকের কিন্তু বেশিরভাগ লোক জানি, আমাদের ট্রেনিং হয়নি, শুধু আমরা গাড়ি চালাতে শিখে দিচ্ছি। আর আমাদের তো টাকা দিলে হয়েছে, তাহলে সেটারও ট্রেনিং হয়নি, সেলস দেওয়াও ট্রেনিং হয়নি, আমরা কিন্তু সেলস সম্পর্কে কিছুই জানি, যেগুলোর জন্য আমরা খারাপ দিকে যাই। সেরকমই আমরা পড়াশোনা করছি যেখানে স্কুল আমাদেরকে কী বলে যে তুমি ভালো করে, বাবা মাও বলে ভালো করে পড়ো, ভালো করে বলে, ভালো বললে কী হবে, চাকরি হবে ভালো, মানে টাকা, তাহলে মূল কথা তো টাকা, তাহলে টাকা দিব সেটাই তো শিখে দিতে পারে। তো সেটা স্কুল শেখায় তার বিপরীত, মানে আমরা কীভাবে ভালো পড়তে পারি এর সঙ্গেও কম। তা আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টা আপনাদের মধ্যে জানি না কিছু কিছু লোকের হয়তো জ্ঞান থাকতে পারে, কিন্তু ইন্স্যুরেন্সের বিষয়টা অনেকের কম ধারণা থাকে। আপনারা জানেন নাকি জানি না, একটা ইন্স্যুরেন্স ভারতবর্ষে মাস্ট করতে হয়, ঠিক আছে? জানেন? অবশ্যই করতে হবে, না করলে হয় না, সবাই করি আমরা। কেউ বলতে পারবেন? ইন্স্যুরেন্স সবাই নিয়ে রাখতে হবে। সেটা হচ্ছে বাইক যদি আপনি কিনেন, মানে মোটরের ইন্স্যুরেন্স, এটা যদি মিনিমাম থার্ড পার্টি করতে হয়। থার্ড পার্টি করার মানে কি জানেন? আপনার কোনো কভারেজ থাকছে না, গাড়িরও কোনো কভারেজ থাকছে না, কার থাকছে না, যাকে ধাক্কা মারছেন তার যদি কোনো ক্ষতি হয় তার দায়ভার যতটা আপনি টাকা নিয়েছেন তার চিকিৎসা খরচ তাকে দেওয়া হবে, বা তার দোকান ভেঙে দিলেন দোকানের ক্ষতিপূরণ দেওয়া হবে। তাহলে মোদ্দা কথা আমি কার জন্য বিমা করছি? সরকার কি বলছে যে তুমি চালাচ্ছ চালাও, তুমি মরো যা করো করো, এটা কিন্তু একটা লোকের ক্ষতি তুমি করতে পারো না। এর জন্য সরকার থেকে নির্দেশ করা আছে, বাধ্য করে দেওয়া হয়েছে যে তোমাকে বিমা নিতেই হবে। তুমি যদি একটা নতুন গাড়ি বাইক শোরুম থেকে বের করে আসো, বিমা 5 বছরে করে দিই, তাহলে এই বিমাটা মাস্ট। এবার আমরা সবাই জানি যে একটা 500 টাকা বা 1000 টাকা ফাইন বাঁচানোর জন্য বিমা করতে হয়, এই উদ্দেশ্যে আমরা বিমাটা করি, কিন্তু আসলে কিন্তু সেটা উদ্দেশ্য নয়। সরকারের উদ্দেশ্য হচ্ছে যাতে তোমাকে ফাইন করলে তুমি আবার বিমাটা করো, কিন্তু আমরা কেউ বিমা করি, মানে আবার এই 5 বছর বেরিয়ে যাওয়ার পরে অনেকে এড়িয়ে যায় যাতে পুলিশের হাত থেকে বেঁচে যায়। হেলমেটের কথা বলুন, আপনাদের প্রত্যেকের বাড়ি বা আপনারা নিজেরাও বাইক চালান, হেলমেট কেউ করি না। হেলমেট কার সেফটি? পুলিশ 500 টাকা নিয়ে নিচ্ছে, সেফটিটা কার জন্য হচ্ছে? ফাইনটা কার জন্য করছে? পুলিশের পকেট আমি ভরাবো কেন? একটা হেলমেটের দাম 500-1000 টাকা, আমি হেলমেট বলে আমি সেফটি, আমাদের হাত ভেঙে গেলেও বেঁচে থাকবো, পা ভেঙে গেলেও বেঁচে থাকবো, কিডনি চলে গেলেও বেঁচে থাকবো, কিন্তু মাথা কিছু হয়ে গেলে রিপ্লেস করতে পারবো না। সেই মাথা যাতে ঠিক থাকে তার জন্য আমাদের হেলমেট ব্যবহার করতে বলা হয়, আর আমরা সেটা করি না। তো যাই হোক, আমি এমনি আলোচনা শুরু করার আগে মানে এটা আমি কথা বলতে গিয়ে শুরু করে দিলাম। তো আপনাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা, নমস্কার, আর ছোটদেরকে আমার ভালোবাসা। পূজা কমিটি আপনাদের এত সুন্দর একটা আয়োজন করেছেন, এই জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিচ্ছি আমি, কারণ আমাকে এত সুন্দর একটা পরিবেশ উপহার দিলেন আপনারা। সব থেকে বিশেষ কথা হচ্ছে তপন বাবুর সাথে আমার যদি না দেখা হতো, আপনাদের মতন সুন্দর পরিবেশ আমি পেতাম না, আর আপনারা যে আমাকে শুনবেন সেটাও আমার একটা সৌভাগ্য। জানি না আপনাদের মনিকথায় আমি কীভাবে জায়গা করতে পারবো। তো যে বিষয়টা নিয়ে আমি আজকে বলতে এসেছি সেটা হচ্ছে বিমা। যে বিমা কিন্তু বিভিন্ন রকমের হয়, লাইফের হয়, মেডিকেল হয়, জেনারেল হয়, সমস্ত কিছু ধরনের বিমা হয়। আমি মেনলি আজকে বলবো লাইফের উপরে, জীবনের উপরে বিমা। আমাদের প্রত্যেকের একটা দুশ্চিন্তা আছে, সেটা হচ্ছে আমাদের জীবন ঠিক থাকবে নাকি, আমরা ঠিক থাকবো নাকি। আজকে সকাল থেকে দেখুন না পরিবেশটা কীরকম ছিল, আর এখন পরিবেশটা কী হয়ে গেল আমরা নিজেরাই জানি না, প্রতিদিন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি কালকে আসতে পারবো তো বাড়িতে? আমি কালকে ঠিক থাকতে পারবো তো? এর জন্য যে আমার লাইফের একটা রিস্ক থাকছে, সেই রিস্কটাকে একজনের কাছে আমি ট্রান্সফার করে দিচ্ছি। মানে কি, ধরুন তোমার বাবা বা যে কোনো ইনকামি লোক, একটা ধরো তোমরা কেউ ইনকাম করো, একজন বলো যে অন্তত একজনের মিনিমাম ইনকাম কত হবে, মানে তোমাদের মধ্যে কেউ বলো যে একজনের ইনকাম 500 টাকা, মাসে একটা হিসাব ধরে নিন, আপনারা যে কোনো একজন বলুন, মানে সবার হয়ে একজন বলুন যে কত টাকা। হ্যাঁ, আচ্ছা, আমি হিসাবে শুনের জন্য সহজ করে 10,000 টাকা ধরলাম। 10,000 টাকা ঠিক আছে তো? মাসে 10,000 টাকা, তাহলে বছরে 1,20,000 টাকা। তাহলে একটা লোকের বয়স ধরো 25 বছর কি 30 বছর, আমি 25 ধরলাম, তাহলে 60 পর্যন্ত সে ইনকাম করবে। তাহলে 60 পর্যন্ত ইনকাম করলে 35 বছর ইনকাম করবে, তার ইনকাম ক্রমবদ্ধ হবে, বাড়বে পড়বে। আমি গড় এভারেজ ধরলাম প্রতি বছর সে 1 লাখ টাকা করে ইনকাম করে, তাহলে 35 বছরে 35 লাখ টাকা ইনকাম হবে। কিন্তু কালকে যদি সে রেট খায় তাহলে ইনকামটা কে নেবে? এরকমই আপনাদের পূজা কমিটির মধ্যে হয়তো কোনো সদস্য আছে হয়তো গত বছর ছিল, বছর নেই, মানে অন্য কারণ, কেউ হয়তো ডিসাবিলিটি হয়ে গেছে, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, কেউ হয়তো বা চলে গেছে পৃথিবী থেকে, হয়তো এটা খুব দুঃখজনক ব্যাপার। কিন্তু আমরা পূজা কমিটি 5 দিনের জন্য একটা আনন্দ করার জন্য কত রকম প্ল্যানিং করছি, কত রকম ভাবনা চিন্তা করছি, অথচ আমাদের জীবনে কোনো নিজস্ব প্ল্যানিং নেই যে আমার পরিবারটা সুস্থ থাকবে তো,
আমার পরিবারটা সব কিছু ঠিক থাকবে তো। তো এই প্ল্যানিং যদি না করেন তাহলে সব থেকে বড় ক্ষতি হবে অর্থের ক্ষতি। যে লোক চলে গেছে তাকে আমরা কোনোভাবেই ফেরত দিতে পারবো না, কেউ পারবে না, যদি ভগবান পারে আলাদা কথা, কিন্তু তার ইনকামটাকে রিপ্লেস করা যায়। মানে ওই লোকটা যে ইনকাম করতো প্রতি মাসে 10,000 টাকা, তার বিনিময়ে সে যে চলে গেল, তার বাড়িতে একটা আর্থিক ক্ষতি এলো, মানে তার বাবা মা বুড়া থাকতে পারে, বয়স্ক থাকতে পারে, তার বাচ্চা স্কুলে পড়ছিল সেটা থাকতে পারে, তাহলে একটা লোকের উপর নির্ভর করে এতগুলো লোক বাঁচছিল, তাহলে সে লোকটা কালকে যদি না থাকে তাহলে তার ফ্যামিলিটা কি হতে পারে। তার মধ্যে আমি প্রত্যেককে বুঝতে চাইছি যে প্রত্যেকের ভাবনা চিন্তা থাকা দরকার যে বীমা অবশ্যই নেওয়া উচিত। কেননা আমি যদি না থাকি কালকে আমার কি হতো, ধরুন আপনি 1 বছর বসে যাবেন, আপনার ইনকাম স্টপ, উল্টে আপনার চিকিৎসা খরচ, তাহলে এদিকে আপনার ইনকাম স্টপ, উপরন্তু আপনার চিকিৎসা খরচ, প্লাস যেগুলো আপনার চলছিল রিচার্জ বা খাওয়া দাওয়া যা কিছু চলছে সেটা চলতে থাকবে, এটা কোথা থেকে আসবে। আপনি বলবেন দাদা ধার করবো, আরে ধার করলে তো শোধ দিতে হবে, তাহলে আপনি শোধ দেবেন, আবার আপনি কাজে যাবেন, কোথা থেকে আসবে। তাহলে এগুলোর জন্য হেলথ বিমা, যে স্বাস্থ্য বিমা, সেগুলো থাকা উচিত। যদি একটা লোক 20 বছরে যা ইনকাম করো, একটা ওষুধে শেষ হয়ে যেতে পারে। 20 বছরে ধরুন আপনি 20 লাখ টাকা জমিয়েছেন, একটা ওষুধ আপনি যদি একটা ভালো হসপিটালে যান 1 লাখ টাকা করে পার ডে আছে। আমার কোভিড হয়েছিল 2021 সালে, আপনারা জানেন কি জানি না, আমার 8 লাখ টাকা খরচ হয়েছিল। 22 দিন আমি সেখানে ছিলাম, প্রথম 5 দিন 50,000 টাকা দিতে হয়েছিল। সেই সময় কোথাও বেড পাইনি সরকারি জায়গায়। তো সেদিন থেকে আমি ইন্স্যুরেন্সের ব্যাপারটা বুঝতে পারি। তো এবারে বলি ইন্স্যুরেন্সের ইতিহাসটা, কীভাবে ইন্স্যুরেন্সটা এলো। ইন্স্যুরেন্স আমরা যে আজকে 2025 সাল বলছি, যারা পড়াশোনা করেছে জানো 2025 সালটা যে আমরা বলছি, যীশু খ্রিস্টের জন্মের পর থেকেই সালটা গুণা হচ্ছে। যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে থেকেও এই বিমার প্রচলন ছিল, তখন থেকে মানুষ বিমাটা বুঝত। কেননা তখন বিমা হতো কিন্তু মানুষের উপর নয়, বেশিরভাগ বিমা হতো। তারা কোথাও ধরুন আপনাকে একটা উদাহরণ দেয়, ধরুন আপনাদের বেশিরভাগ লোক চেন্নাই আছে, তারা কাজ করতে যায়, এবারে তাদেরকে 10 জন ধরে থাকে, এবারে তাদের বাবা মা বা তার স্বামী স্ত্রীরা বললো যে দেখুন ওরা তো বাইরে থাকে, কখন ওরা ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে বা ওখানে কাজ করতে গিয়ে কিছু ক্ষতি হতে পারে, তো এই কাজ কর সবাই মিলে 10,000 টাকা করে একটা জায়গায় রাখ, যার ক্ষতি হবে তাকে 1 লাখ টাকা কি 50,000 টাকা দিয়ে দিবা। তাহলে 10 জনে 10,000 করে দিলে কত হয়? 1 লাখ তো। এবারে দেখা গেল কালকে পাশের বাড়ি কারোর কিছু ক্ষতি হলো বলতে তার তো হাত পা ভেঙে গেল বা কিছু হলো, সবাই মিলে ছুটে গিয়ে আগে বাকি 9 জন আছে, সবাই গিয়ে দেখে 50,000 টাকা সে দিয়েছিল কত? 10,000 টাকা দিয়েছিল, এলো কত? 50,000 টাকা। তাহলে কি সে লাভ করলো? না, লাভ করেনি, তার ক্ষতি হয়েছিল দেওয়া হয়েছে। কিন্তু যদি ওইটা এই জায়গায় নিয়ে টাকাটা রাখতো তাহলে তো কেউ দিত না ওকে, ওর বোঝা ওকেই বইতে হতো। তাহলে বিমাটা করা মানে কি পারস্পরিক একটা ভাগাভাগি নীতি, যে আমি আজকে দিতে গেলাম কেন। ধরুন কালকে আপনার কাকু বা দাদু মারা গেছে, আপনি ঘুরতে যাবেন না যাবেন? কেন যাবেন বলুন? আপনি যেমন জানেন এটা আমার দায়, দায় বলতে একটা পারস্পরিক নীতি, যে আমার যদি কালকে কিছু হয় এরা নিয়ে যাবে। বিমাটাও সে আপনার মতন হাজার লোক কোটি লোক টাকা রাখবে, সেখান থেকে 5 জন 6 জন 10 জন 100 জন মারা যাবে, তাদের এইখান থেকে টাকা ওখানকে দেওয়া হবে। আর যে বাকি টাকাটা সরকার বিভিন্ন জায়গায় লাগাচ্ছে, সেই টাকাটা আবার আপনার গ্রো হবে, বাড়বে, সেই টাকাটা দিয়ে আবার সবার মধ্যে দিয়ে দেওয়া হবে। তাহলে যখন আমাদের দেশ পরাধীন হয়ে যায় 1947 সালের আগে, তখন আমাদের এখানে ইন্স্যুরেন্স প্রচুর ছিল, তবে ভারতীয় বিমা কোম্পানি ছিল না, সব ছিল ইংরেজের আমলে, মানে ইংরেজের দ্বারাই হতো। তারা শুধুমাত্র ইংরেজি লোকেদের জন্য বিমা করেছিল, তারা বুঝেছিল বিমার কারণ, মানে বিমার কি জ্ঞান আছে বা কি বিষয়টা আছে তারা সব জানতো। এই জন্য তারা ইংরেজদের জন্য কিন্তু কম প্রিমিয়াম নিত, আর আমাদের জন্য ভারতবাসীর জন্য প্রিমিয়াম বিদেশে বেশি নিত। তো সেই ভাবনা থেকে আমাদের কিন্তু তখন থেকে আমরা কেউ বিমা নিতে পারছিলাম না। যখনই দেশ স্বাধীন হলো তখন আমাদের তখনকার প্রথম যে প্রধানমন্ত্রী ছিল, আপনারা জানেন প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু। আর আমাদের রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ। তারা দুজনে সিদ্ধান্ত করলো যে যত বিমা কোম্পানি আছে সবাইকে এক জায়গায় আমি রেখে দিয়ে আমি তৈরি করবো একটা সরকারি প্রতিষ্ঠান, যেটা দিয়ে মানুষকে আমি যেন সঠিক ক্লেম দিতে পারি, সব কিছু। তা 1956 সালে 1 সেপ্টেম্বর প্রথম তৈরি হয় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যাকে আমরা LIC বলে জানি। তো সেই 1956 সাল থেকে আজও পর্যন্ত এটা চলছে। মাঝে কি হলো, 1995 সালে যখন সরকার দেখলো যে বহু লোকের কাছে এই বিমাটা পৌঁছাতে পারছে না, তখন আমাদের রিজার্ভ ব্যাংকের যে গভর্নর ছিল মালহোত্রা বলে একজন লোক, তাকে বললো তুমি বাজার রিসার্চ করো। তখন অটল বিহারী বাজপেয়ী ছিল, মানে 1995 সালের কথা বলছি, তখনকার যে মনমোহন সিং অটল বিহারী কোন জায়গাটা, তখন বললো আমরা এত করছি মানুষের জন্যই ভাবছি বিমাটা তৈরি করছে ওর জন্য, এই স্কুলটা তৈরি করছে কার জন্য? আপনাদের জন্য, আপনাদের বাচ্চাদের পড়ানোর জন্য, কিন্তু আপনারা বলছেন আমি প্রাইভেটে দেবো। তাহলে সরকার যে এখানে
খরচা করলো, মাস্টারকে যে বেতন দিল, ক্ষতি কার হলো? আপনারই ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। তাহলে বিমা তৈরি করছেন আপনার জন্য, কিন্তু আপনি নিচ্ছেন না। এবারে বলো তাহলে কি করা যায়? তখন বলো যে একটা রিসার্চ করো কি কারণ হচ্ছে। তখন বলো যে একলা শুধু এলএনজি আছে বলে এই জন্য সবার কাছে পৌঁছাইতে পারে। আপনারা এই কাজ করুন, সবাইকে দিন, যে যে নিতে চায় সবাইকে দিন। ব্যাংকিং সেক্টর তো অনেক দিকে ছড়িয়ে আছে, পোস্ট অফিস বিভিন্ন জায়গায় আছে, পোস্ট অফিস জন্ম থেকেই আছে, সব জায়গায় বিমা দিন। তো সেই 2000 সালের পর 1956 থেকে 2000 সাল পর্যন্ত একলা এলআইসি ছিল। 2000 সালের পর আরও 23টা কোম্পানি আসে, যেটা অন্যান্য বিভিন্ন কোম্পানি আছে, কিন্তু সবার রুল নিয়ম সব রকম একই রকম, কোনোটা কোনো ভয়ের কোনো কারণ নেই। এইবারে আসি যে বিমা যদি আমি না নেই তাহলে আমার কী কী ক্ষতি হবে একটু আগে আমি বলে দিচ্ছি। প্রথমত আমি যদি বিমা নেই তাহলে কিন্তু আমার সব থেকে হ্যাপিনেস মনে হয়। ধরুন আমার 50 লাখ টাকার বিমা করা আছে, আমি যদি কালকে বাড়িও যদি নেই যাই, আমি যদি বিছানা সজ্জায় এখন আছি, হসপিটাল ভর্তি হয়েছি, আমি যদি মরিও, আমার কি মনে হবে যে আমার বাচ্চার জন্য কিছু করা আছে। আর আপনার কি মনে হবে আমি শালা এতদিন খাটলাম, শালা কিছুই করলাম না। তাহলে সেই যে দুঃখটা, প্রথমত আপনি হ্যাপি হতে পারবেন, মানে আনন্দ পেতে পারবেন না। আপনি যেই জায়গায় যাবেন রিস্কের জন্য আপনি ভেবে যাবেন যে আমি কি করলাম। তাহলে অন্তত সেই ভাবনা চিন্তা থেকে একটা মানুষ, আমি ধর্ম জন্ম থেকে একদম 80 বছর বয়স পর্যন্ত কোন সময় কি পর্যায়ে মানুষ আসে, আমি একটু চক দিয়ে দেখাই, মানে এটা দেখাতে আমার তাহলে সুবিধা হবে। আপনারা একটু আমাকে বলবেন, আমি কিন্তু সবাইকে বন্ধুর মতন ভাবছি, আমি কিন্তু টিচার নয় বা কিছু নয়। এটা করে দিলে তো হয়। এটা সেলিব্রেট না, এটা দেখালে বুঝতে পারবেন। এটা আমি 0 থেকে 20 এই বয়সের মধ্যে আমরা সাধারণত কি করি? পড়াশোনা করি, এর মধ্যেই আমরা বাবা মার আন্ডারে থাকি, আমাদের ইচ্ছা অনিচ্ছা কিছু থাকে না, বাবা মা যেটা বলবে সেটাই করি। এই সময় আমার কোনো ইনকামের সেভিং কোনো থাকবে না। 20 থেকে 30 এই সময় আমরা কি করি? ইনকাম করা শুরু করেছি 20 থেকে 25-এর জায়গায় বেশিরভাগ মানুষ বিয়ে হয়। তাহলে এই 20 থেকে 30 আমরা বেশিরভাগ লোক ইনকাম করা শুরু করি, আর এই সময় সব থেকে বড় বড় ভুলগুলো করি। এখানে সবাই ইয়ং বন্ধু আছে, আমি বলছি বেশিরভাগ বাচ্চা কি করে, হয় বাইক কিনবে, আর না হলে মোবাইল, মানে যত রকম বিলাসিতা জিনিস আছে সেই জিনিসগুলো করবে তারা। এতে তারা আরো তো অন্যান্য জিনিস আছে, নেশাগ্রস্ত হবে অনেক কিছু, কিন্তু এই সময় সে সব থেকে বেশি সেভ করতে পারতো। এই সময় সে যদি মাসে 10,000 টাকা ইনকাম করে, এই 5,000 কি 7,000 টাকা পর্যন্ত সেভ করতে পারে। তখন তার বাবা ইয়ং আছে, তার দাদা ভাই আছে, কিন্তু এখানেই বেশিরভাগ ছেলে ভুল করে দেয়, তার নিজের জন্য কিছুই ভাবে না। এগুলো সব ইনস্টলমেন্টে, বাইক, মোবাইল, টিভি, ফ্রিজ, ঘর, সব কিছু। আপনাদের একটু পরে দেখাবো আপনার অ্যাসেট এবং লাইবিলিটিকে কি। লাইসের মধ্যে কাকে আপনি অ্যাসেট ভাবছেন, এটাকে কিন্তু এরা সবাই অ্যাসেট ভাবছে। বাইক কিন্তু অ্যাসেট নয়, আমাকে ইনকাম দিচ্ছে না। কার ক্ষেত্রে অ্যাসেট? ধরুন আমি অফিস যাব, আমাকে প্রতিদিন টোটোয় যেতে হয়, ট্রেকারে যেতে হয়, বা হেডেক পেতে হয়, এটার জন্য তার কিন্তু একটা অ্যাসেট হতে পারে। কিন্তু যে লোকটা শুধুমাত্র বাজার করতে যাওয়ার জন্য, রেশন নিতে যাওয়ার জন্য বাইক ব্যবহার করছে, তার জন্য অ্যাসেট নয়। মোবাইল কার জন্য অ্যাসেট হতে পারে? যদি আমি ইউটিউব ভিডিও করি, আমার এখান থেকে ইনকাম আসছে, এরকম কিছু যদি হয় তাহলে অ্যাসেট হতে পারে। তাহলে আমার মূল বক্তব্য এই সময় যে ভুল করবে সারা জীবন পস্তাবে, পরে দেখাচ্ছি কি করবে। তাহলে এই সময় সে কিছু সেভ করলো না, এর ইনস্টলমেন্ট চলছে। একটু বুঝুন, এটা দেখতে পাচ্ছেন সবাই তো, এর ইনস্টলমেন্ট চলছে। এই সময় বাবা মা বিয়ে করে দিল। তাহলে একটা ছেলে যখন বিয়ে হয়ে গেল, যে ছেলেটা প্রথম এখন শুধু বাবা মা ছিল, এখন যারা বিয়ে করেনি এখন শুধু বাবা মারই আছে। যেদিন বিয়ে হবে সেদিন একজনের জামাই হবে, একজনের বাবা হবে, একজনের স্বামী হবে, আর বোনও তোমাকে বলবে আমি মুখ ধরে গেছিলাম। তার মানে একটা ছেলে যখনই বিয়ে হচ্ছে তার অনেকগুলো চরিত্র পরিবর্তন হবে। তাহলে এতগুলো মানুষকে মেনটেন্স করা তার পক্ষে অলরেডি এমআই চলছে, তার উপরে তার স্ত্রীর সিঁদুর হোক, সোনা হোক, শাড়ি হোক, তার অন্যান্য জিনিস এটা দিতে হচ্ছে। তার একটা সন্তান আছে, গর্ভবতী থেকে একদম 5 বছর বয়স পর্যন্ত আপনারা জানেন যারা বাবা হয়ে গেছেন যে কি খরচটা আছে, কি হেডেকটা আছে, কি চিন্তাটা আছে। এখন তো প্রায় সিজন, তাহলে অলরেডি তারপরে এইগুলো, এরপরে বাচ্চা যেই হয়ে গেল তার বেবি ফুড থেকে শুরু করে তার স্কুল যাওয়া। একটু আগে বলছিলাম যদি সরকারি স্কুলে কজন পড়ায় জানিনি, প্রাইভেট স্কুলে প্রতি মাসে মিনিমাম 5,000 টাকা লাগে, 4-5,000 টাকা লাগে আমাদের এলাকায়। তাহলে এই 4-5,000 টাকা যদি প্রতি মাসে লাগে, বছরে প্রায় 50-60,000 টাকা। তাহলে একটা ছেলে ওখানে কেজি 1 কেজি 2 এরকম করে
ওখানে প্রায় 8টা ক্লাস আছে, তাহলে 4 লাখ টাকা আপনার লেগে যাবে শুধু ওখানে, মানে শুধু পড়ার জন্য। তার বাদে তো আপনার হায়ার আছে, মানে 5, 6, 7 এই পর্যন্ত যাবে, তারপরে যদি আরো ইঞ্জিনিয়ারিং করেন আরো পড়ে যাচ্ছে, খরচটা আমি পরে বলেছি। আমি এটা শেষ করে দিই। তাহলে এরপরে 30 বছর বয়সে আরেকটা বাচ্চা হয়ে যাবে, একটা বাচ্চা পরে আরেকটা বাচ্চা হবে। তাহলে ভাবুন সে কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে, এরপরে ও জামা কাপড় কেনার পয়সা থাকবে না। এই 30 থেকে 50 শুধু এই দুটো বাচ্চা বা একটা বাচ্চাকে নিয়েই তাকে বড় করতে, তার পরিবার করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে। 50 পর্যন্ত আমরা শুধু হেঁটেই যাবো সংসারের জন্য। কি দিতে হবে ভালো থাকবে, বলে ঘরে কি দিতে হবে, শ্বশুর কি করে থাকবে, আমার ছেলে কি করে থাকবে, আমার জন্য কিছু থাকছে না, আমি একটা জামাও কিনতে পারছি না। এটা যারা বিয়ে করেনি বুঝতে পারবো নি। তো এটা দেখো, এরপরে হচ্ছে আমি যদি সাইড থেকে ধরুন আমি 70 বাঁচবো, আর সাইড আমি ইনকাম করা বন্ধ করে দেবো, তবে তো সাইডে ইনকাম বন্ধ করতে চাই নাকি? পেনশন কখন আছে? 60 তো। তাহলে আমি 60 থেকে 70 বাঁচবো, বেশি দিন নয়, আমি 10 বছরই বাঁচবো ধরলাম। তাহলে এই 10 বছর আমাকে বিনা ইনকামে থাকতে হবে, তার জন্য আমার ব্যবস্থা করা আছে কি? তাহলে আমার কাছে কি পথ খোলা আছে? আমি যদি ব্যবস্থা না রাখি তাহলে আমার কাছে 3টে পথ থাকতে পারে। একটা হচ্ছে আমি ভিক্ষা করতে পারি, একটা হচ্ছে আমি নির্ভর থাকতে পারি জামাই বা ছেলের উপর, আর একটা আমি আজীবন কাজ করতে পারি। যতক্ষণে আমি মরছি ততক্ষণ আমাকে কাজ করতে হবে। আপনি ভিক্ষা করতে পারবেন না, হয় আপনি কাজ করবেন সারা জীবন, আর নয়তো আপনি নির্ভর থাকবেন জামাই বা ছেলের উপর। তাহলে আমি যদি হিসেব করি এই 10 বছরে আমার কত টাকা লাগতে পারে পেনশনের জন্য, তাহলে একটা লোকের পার ডে খেতে টিফিন কত টাকা যেতে পারে? আপনারা বলুন, যে কোনো একটা বলুন, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 20 টাকা ধরছি মিডিল, 20 টাকা। ভাত খাবার কত যাবে দুপুরেরটা? 50 কম ধরো, কম, 50 আমি 50 40 যাচ্ছে, ঠিক আছে। এবার সন্ধ্যার সময় চা টিফিন পাচ্ছি 10 টাকা, রাতে 20-30 টাকা, আমি 30 টাকা ধরো। তাহলে এখানে হিসাব যেটা হবে 40, 30, 70, 90, 100 টাকা। 100 টাকার কমে খাওয়া যাবে না, আপনারা নিজে বলেছেন। তাহলে 100 টাকা হলে মাসে হচ্ছে 3000 টাকা, বছরে হচ্ছে 36,000 টাকা, আর 10 বছরে লাগবে তাহলে 3,60,000। এটা কিন্তু আজকের হিসাব। আপনার বয়স যেদিন 60 হবে, যার বয়স যে বয়স হবে মিনিমাম 10 বছরে ডবল হবে, প্রতিটা জিনিসের দাম বেড়ে যাবে। তাহলে আপনার বয়স যদি 30 হয় কি 25 হয়, তাহলে হিসাব করে দেখুন আপনার 3 গুণ হবে। ধরুন আপনার বয়স 30, বেশিরভাগ ছেলে কম বয়সী আছে, আপনার বয়স তাহলে 30 ধরে নিলাম, তাহলে এখানে 3 গুণ হবে। আমার কথা বুঝে যাচ্ছে তো? 3.5 লাখ টাকাকে আমি 3 গুণ করলে প্রায় 10 লাখ টাকা হবে, তাই তো নাকি? 10 লাখ টাকা যদি হয় আমার একার খাবার জন্য, শুধু খাওয়া খরচ বলেছি, নেশা করিনি, পোশাক করিনি, চিকিৎসা করিনি, বাইক বলিনি, রিচার্জ বলিনি, কিছুই বলিনি, শুধু খাওয়া খরচ, এটা হলে বাঁচবই না। এর সঙ্গে আমার বহু জড়িত আছে, তাকে তো খাওয়াতে হবে। তাহলে এই 20 লাখ টাকা আমার জন্য, এটা প্রথম আমার একটা বৃদ্ধ বয়সের জন্য ভাবা, 60 থেকে 70 এর মধ্যে হবে। 10 বছরের জন্য যদি আমি বেঁচে থাকি, যদি আমি কারোর উপর নির্ভর থাকতে না চাই, তাহলে আমার জন্য লাগবে দুজনের জন্য 20 লাখ টাকা। এরপরে বাচ্চাকে পড়াতে যে কি লাগবে সেটা তো আপনাদের হিসাব আগে বলে দিলাম। এটা যদি ইনফ্লেশন যোগ করো, মানে এখানে যদি বাচ্চাকে পড়া আরো 10 লাখ টাকা লাগবে যদি ইঞ্জিনিয়ারিং যাবে আজকের দিনে, যেদিন সে বাচ্চা বড় হবে, 18 হবে, 20 হবে, এটা যদি আরো শিক্ষাতে এবং চিকিৎসাতে প্রচুরটা ডবল হবে, মানে 10 গুণ করে বাড়ছে। আর আমরা যেটা নিত্য জিনিস কিনি 6 গুণ করে বাড়ছে, মানে আগে যদি কোনো জিনিস 1 টাকা 100 টাকা হয়, কালকে এটা 106 টাকা থাকে, কিন্তু শিক্ষাতে 110 টাকা, চিকিৎসাতে 115 টাকা। আগে এটা যদি আমি 14 লাখ টাকা, এটা যদি আমি ডবল করি তাহলে 28 লাখ টাকা আসে। মানে আমি 18 বছর, আজকে বাচ্চাটা এই বছর বয়স, 18 বছর পরে আমার টাকাটা লাগবে। তাহলে আমার আগে হচ্ছে 20 লাখ ছিল, 20 আর এখানে ছিল 10 লাখ ধরেছি, এই 10 14 লাখ, না 28 আর 20 28 আর 20, আচ্ছা টোটাল আমার তাহলে 48 লাখ টাকা লাগবে একটা সন্তানের উপরে। যদি এটা না রাখি তাহলে আপনারা কোথায় দাঁড়িয়ে থাকবেন ভাবুন। আর যদি এটা না রাখেন, আপনার 3-4 ভাবে টাকা রাখতে পারেন। একটা হচ্ছে আপনার অ্যাসেট, যেটা হচ্ছে আপনি জমি, সোনা, শেয়ার, ব্যাংক, ফিক্সড ডিপোজিট, হ্যান ত্যান করে আপনি টাকা রাখতে পারেন। আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স। যদি আপনি ইন্স্যুরেন্সে টাকা রাখেন তাহলে কিন্তু আপনাকে পুরো টাকাটা দিতে হবে না। এই ধরুন 48 লাখ টাকা একসাথে দিতে হবে না, আপনি বছরে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা দিয়েও 48 লাখ টাকা কভার হবে। আমি একটা উদাহরণ দিই, যাদের বয়স 50-55 হয়ে গেছে তাদের দিয়ে আমি একটা উদাহরণ দিই।
ব্যবসাটা তো নাই না। আচ্ছা, তাহলে তোমাদের বাবা মার কাজে লাগবে, সেটা ঠিক। যাদের বয়স 50 হয়ে গেছে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে দাঁড়িয়ে আসা, কারণ সে ভেবে নিয়েছে কি না ওকে ওর মরার টাইম হয়ে এসেছে, ওকে আমাকে টাকা দিতে হবে, মানে ও আমাকে ক্ষতি করে দিতে চাইছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে লাইফ রিস্ক অতটা বেশি নেই, কারণ তোমাদের ইয়ং বয়স, মানে তোমাদের দুর্ঘটনা হতে তো জিনিস হতে পারে। তাহলে এই লোকটা 56 হয়ে গেলে বলেছে কিন্তু পাবে। কিন্তু আমি যদি চাই আজকে থেকে যে আমার বাবার বয়স 50 আমার বাবা যেন 75 পর্যন্ত বাঁচে, কেন বাঁচবে একটু আগে বললাম যে আমার বাবা যদি প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করে, বছরে 1 লাখ টাকা ইনকাম করে, তাহলে আমার বাবা যদি এখন 10 বছর ইনকাম করে 10 লাখ টাকা আসবে। মানে বাবার বয়স 50, 60 বছর যদি ইনকাম করে 10 লাখ টাকা আসবে। কিন্তু বাবা কালকে নেই থাকে 10,000 টাকা কে দেবো? কেউ দেবে নি। তাহলে আমি কি করতে পারি যে আমাকে 10 লাখ টাকা দিতে পারে এরকম লোকের কাছে আমি ঘাড়ে দেবো। তাহলে আমি করি আমি মোট এই 75 পর্যন্ত মোট আমি 10 লাখ টাকা জমা। তাহলে আমি যদি হিসাব করি এটা প্রায় হবে 25 বছর। 25 বছরে মোটামুটি কত করে 40 করে দিলে হয়ে যাবে না? 40,000 যদি বছরে দেই তাহলে আমার মোট 10 লাখ টাকা জমে যাবে। ইন কেস আমার বাবা 51 বছর বয়সে মারা গেছে, তাহলে আমি দিছি কত? তাও আমি 10 লাখ টাকা পাবো। ইন কেস 55 বছর বয়সে মারা গেল, আমি দিছি কত? 40 গুণিত 5 2 লাখ। তাও আমি 10 লাখ পাবো। লাস্ট টাইম বোনাস বছরটা পরে কথা আমি 10 লাখ পাবো। ইন কেস এই লোকটা 60 বছর বয়সে মারা গেল, আমি দিছি কত? 10 বছর 4 লাখ, তাও আমি 10 লাখ পাবো। মোটা কথা আমি টোটাল সারা কি প্রিমিয়াম দিলে মানে তার যে মেয়াদ দিয়েছি সেটা জুড়ে আমি মোট 10 লাখ দেবো। কিন্তু তার মাঝে যখনই যাই হোক যাই হোক আমি 10 লাখ পাবো। তাহলে এই গ্যারেন্টি টাকার কাছে দিচ্ছি একটা বিমা কোম্পানির কাছে। এবারে এই কোম্পানিটা ভালো থাকবে, তাহলে আমি নিজে 10 লাখ দিচ্ছি সেটা তো পাবো। রাস্তায় ওনার করে আরো 10 লাখের মতো হয়ে যাবে। তাহলে আমার ক্ষতিটা কত? তাহলে আমি বিমা নিচ্ছি না কেন? আমি 10 লাখ টাকা যদি অ্যাসেট কিনতে যাই, আমাকে এক্ষুনি ধরো আমি জমি কিনবো, 10 লাখ টাকা আগে জোগাড় করতে হবে। আমি 10 লাখ টাকা কোথায় পাবো? কিন্তু আমি এখানে একটা করি যে আমি এর লাইফ এক্সপিরিয়েন্স 10 লাখ, একটু ভিতরে 25 বছর ধরে 10 লাখ টাকা পেয়ে যাবো। তাহলে এটা যদি না নিয়ে থাকে এটা ভুল হচ্ছে। আর যদি আপনাদের মতো বয়সে আছে, আপনি যদি না নেন তাহলে আপনার যে বয়স হচ্ছে 60 তখন আপনি খাবেন কি? যদি আপনি না নেন, আপনার বয়স 50, আপনার বাচ্চা কুচি মেয়ে সবাইকে মানুষ করে দিয়েছে, এবারে দরকার আপনার বুড়াবুড়ি। আপনারা যখন বিয়ে ছিলেন যেমন বুড়াবুড়ি একা ছিলেন, মানে স্বামী স্ত্রী যখন একা ছিলেন, যখন বাচ্চারা মানুষ হয়ে যাবে তখন আপনার সেই একা থাকবে। তাহলে আপনার খাওয়ার জন্য যে টাকাটা লাগবে, আপনি যে হিসাব দিলেন কত লাগবে? 20 লাখ টাকা। সেই ব্যবস্থা যদি এখন নেই রাখেন তাহলে আপনাকে কি করতে? আপনাকে শুধু বলছি না যারা এই বয়সে, তাহলে আপনাকে সেই জায়গায় পৌঁছে যেতে হবে। তো এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলুন, তারপরে আমি অ্যাসেট আর লাইবিলিটি সম্পর্কে একটু বলছি যে অ্যাসেট কি লাইবিলিটি কি। বেশিরভাগ ইয়ং ছেলে আছে এরা ভুল করছে প্রচুর। এরা হচ্ছে বেশিরভাগ শখের জিনিস কিনে দেয়, যখন টাকা থাকবে অমনি জিনিস হবে। আমি যদি ধরুন আমার বাচ্চাকে পড়াবো, 10 লাখ টাকা লোন নিলাম, 10 লাখ টাকা লোন নিলে দাদা, বা আমি ঘর করলাম, পড়ানোটা ভালো জিনিস, আমি লোন নিলাম ঘর করার জন্য। দাদা 10 লাখ টাকা লোন নিলে কত টাকা সুদ দিতে হবে মাসে? দাদা বলুন, আপনারা কেউ বলুন। দাদা ঠিক বলেছে। তো আমি যদি 10 লাখ টাকা ধার নিই, ব্যাংক যদি ধার দেয়, মানে আপনাদের আমাদের এখানে বেশিরভাগ লোককে ধার দেবে না। যদি আমি এমনি সমিতি থেকে গেলে 20,000 টাকা প্রতি বছর দিতে হবে, তাই তো নাকি? 2%। তো আমি এটা মোটামুটি 2% ধরে 15,000 টাকা করছি। এই লোনটা আমার বাচ্চার উপরে চাপিয়ে দিলাম, বা আমি ঘর করলাম, তার উপরে আমি এই ঘরটা করে কিছু পাবো না। এই ঘরটা যত ঢুকাইবো তত লাগবে। এই ঘরটা পাথর লাগাবো, লাগবে, রং করবো, রং করতে হবে, লাইট ফাইট যা দেবো শুধু খরচাই হবে, কোনো আমার এখানে ইনকাম দিবে না। কিন্তু আমি যদি 5,000 টাকা কোথাও দিই, আমি কিন্তু ঘর ভাড়া পেয়ে যাবো। আবো তো নাকি? তুমি যে টাকাটা 10 লাখ টাকা দিয়ে দুটা রুম করেছো, সেটা আমি 5,000 টাকা দিলে দুটা রুম পাবো তো? যে কোনো জায়গায় পাবো। আপনার এই ভেতরটাও আসতে হবে না, তমলুকে নেবেন পাবেন, ভগবানপুরে নেবেন পাবেন, আপনি যেখানে চাইবেন সেখানে এটা পাবেন। এবারে আপনাদের মানসিকতা আলাদা হতে পারে যে আমার কি একটা নিজস্ব জায়গা থাকবে না, এটা একটা আলাদা ভাবনা চিন্তা, সেটা ঠিক আছে, সেটা আপনি পরে করবেন। স্বপ্ন পূরণ করতে হলে ধার করে নেবেন। আপনার কাছে 7 লাখ আছে, ধার করুন, 3 লাখ বাকি দিয়ে আপনি সরিয়ে দিবেন। কিন্তু টোটাল আপনার কাছে নেই টাকা, আপনি কি করে ঘর করছেন? এই ইনভেস্টটা, এই যে বাইক বা মোবাইল, আপনার তো 10 লাখ টাকার মোবাইল হলে হয়ে যেত,
50-60 হাজার টাকার বাইক হলে হয়ে যেত। আপনি কেন 2 লাখ টাকা বাইক নিয়েছেন? যাতে আপনি ট্যাঙ্কি ফুল রাখতে পারেন। আপনি পেট্রোল ভরেন 50 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, 100 টাকা পেট্রোল ভরেন, কেন ভরেন? 2 লাখ টাকার বাইক ব্যবহার করছেন, আপনার কাছে টাকা নেই। কাউকে একটা কাউকে ধাক্কা মারলে 1 লাখ টাকা দিতে হবে, আপনি জানেন? কজন ড্রাইভিং লাইসেন্স করে ফেলেছে বলো? কজন ড্রাইভিং লাইসেন্স, যদি ড্রাইভিং লাইসেন্স নেই থাকা অবস্থায় কাউকে অ্যাক্সিডেন্ট করে, আপনি করে রেখেছেন? ধন্যবাদ। যদি ড্রাইভিং লাইসেন্স নেই থাকা অবস্থায় কাউ অ্যাক্সিডেন্ট হয়, পুলিশ আপনাকে কোনোদিন ছাড়বে না। যে আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, ছাড়পত্র নেই, আপনি কি করে গাড়ি চালাচ্ছেন? তো যাদের 18 হয়ে গেছে, যদি গাড়ি চালাচ্ছ, ড্রাইভিং লাইসেন্সটা করবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, ইন্স্যুরেন্স সম্বন্ধে আর কোনো বুঝার থাকলে বলো। হ্যাঁ, এলআইসি সেফটি তো আমি এখনো পর্যন্ত এলআইসি কোনো কথা কইনি। আমি কইছি কিভাবে এলআইসি তৈরি হচ্ছে। সেফটি হচ্ছে সরকারের গ্যারেন্টি। এলআইসি তৈরি করছে মোট সেই সময় থেকে শুরু করি। 1956 সালে 250টা কোম্পানি ছিল, 245টা। সবাইকে এই জয়েন্ট করলো। এটা দেখানো হলো জীবনের চলার পথে কি কি হতে পারে। আমি কোনো বিবাদ কি হয়? কিন্তু আমি এগিয়ে এবার যাবো। তার ব্যতিক্রমটা তো কিভাবে হবে সেটা পরে সামনে। হ্যাঁ, আপনার কথা বলুন। এগুলা কি কিছু বোঝা গেছে বাবু? কিছু বোঝা গেল? সেটা হ্যাঁ, বুঝতে পারছো কিছু? আজ কোনো প্রশ্ন করাইছে? প্রশ্ন বেরিয়েছে কোনো? মানে আপনার কোনো মনে প্রশ্ন এসেছে, একটু কিছু হচ্ছে? তোমাদের কোনো প্রশ্ন? এই যে 50 থেকে যে 75, হ্যাঁ, 50 থেকে যে 75, হুম। মানে 50 বছর বয়সে 60 তো তোমার এই মানে পেনশন পায়, তাহলে ওটা কি 75 বছর বয়স লাইফ রিস্ক পাবেন। আপনি যদি 50 নিয়ে রাখেন, 75 পর্যন্ত আপনি যদি 40ও নেন, আপনি বলছেন আমি 75 পর্যন্ত লাইফ রিস্ক নেব, তাহলেও পাবেন। কিন্তু আপনি 55 হয়ে গেলে তখন যদি নিতে চান দিবে না, সাইড হয়ে গেলেও দিবে না। তার মানে কি 56 হয়ে গেলে আপনি তাকিয়ে আসবেন, আর পলিসি আর হবে না। কারণ ওই জন্য ওই যে প্রধানমন্ত্রী যেটা অপারেশন করলেন, না, সে তো দিবে না। আপনার কাছে যদি টাকা লাগাতে পারে সে দিবে কি করে? আমি করতে গেলাম আমার জন্য না না, এমন কেউ আছে কিন্তু গরিব বেশিরভাগ মানুষ 50 হয়ে যাওয়ার আগে পলিসি যদি নেয়, তারা 75 পর্যন্ত লাইফ রিস্ক পাবে। আর এটা মাথায় দিতে হবে যে বাবা মা যদি আর থাকে, না, আমি বলতে চাইছি সর্বোচ্চতম মানে বয়স কতটা বয়সটা হলে তারপর 55তেও পাওয়া যায়। ওটাই জানতে কি চাই। পাওয়া যায় বলো? মানে পলিসি পাওয়া যায় 55তেও হয়। তার হচ্ছে মেডিকেল দিতে হয়, তার ছবি দিতে হয়, অনেকগুলো প্রসেস আছে, সেটা আমরা করে দেবো। তার কনসেপ্ট বয়স অনুপাতে অনেকগুলো টার্ম থাকবে, অনেকগুলো প্রসেস থাকবে। সেটা আছে। বয়সের উপরে এবারে যত কম বয়স থেকে ইনভেস্ট করতে পারবো, আমি এখানে ল্যাপটপ নিয়ে বুঝিয়ে দেবো কি হ্যাঁ, তত বেনিফিটটা বেশি হচ্ছে। যত কম বয়স থেকে ইনভেস্ট করতে পারো। ধরুন আপনার থেকে আপনার ভাই 5 বছর আগে ইনভেস্ট করা শুরু করছে 5000 টাকা, আপনি 10 বছর কি 5 বছর পরে 10,000 টাকা ইনকাম করে ধরতে পারবেন। কারণ ইনফ্লেশন এমন জিনিস আপনাকে কোন জায়গায় পৌঁছে দিবে আপনি বলুন না। আজ থেকে 10 বছর আগে কোনো জিনিসের দাম কি ছিল, আজকে কি আছে? তাহলে আপনার ভাই যেহেতু 5 বছর আগে ও শুরু করছে, ওকে আপনি কোনোভাবেই ধরতে পারবেন না। অতএব যত তাড়াতাড়ি শুরু করা যায়, আপনাদের নিয়মবদ্ধদের অনুরোধ যে তোমরা বেশি টাকা ফুটাও, মানে নষ্ট করে দেবে। সব আলাদা অবশ্যই হবে, টাকা যখন থাকবে অটোমেটিক হয়ে যাবে, ওটার জন্য কোনো লাগে না। আচ্ছা, আর তোমার কি প্রশ্ন ছিল? এর গ্যারেন্টি কি? যে এলআইসি হচ্ছে কেন্দ্র সরকার, এলআইসিটা তৈরি করেছিল ভারত সরকার। এখনো পর্যন্ত এলআইসির পুরো মালিক হচ্ছে ভারত সরকার। তার 4% কিছু শেয়ারে বিক্রি করছে। বিক্রি করার কারণ হচ্ছে যে যদি না শেয়ার মার্কেটে লিস্ট করে, তাহলে সেখানে তার স্বচ্ছতা আসবে। মানে ওটা প্রতি 3 মাস অন্তর যে অডিট করতে হয়, রিপোর্ট পেশ করতে হয়, সেগুলো দেখাইতে পারবে। এই জন্য ও পরেও বিক্রি করতে পারে, বা টাকা যদি কোনো সময় দরকার হয় এলআইসিকে বিক্রি করতে পারে। কিন্তু এখনো পর্যন্ত এলআইসির গ্যারেন্টি হচ্ছে ভারত সরকার, এবং তার দায়ভার যদি কোনোদিন এলআইসিকে দিতে পারে। ব্যাংকের গ্যারেন্টি হচ্ছে, হ্যাঁ এটা বলে দিই, ব্যাংকের গ্যারেন্টি হচ্ছে 5 লাখ টাকা। মোদিজি আসার আগে ছিল 2 লাখ টাকা, মোদিজি এসে 5 লাখ টাকা করছে। মানে আপনার ধরুন 1 কোটি টাকা ছিল, ব্যাংক শেষ, আপনাকে 5 লাখ টাকা পেলেও পেতে পারেন, এটার গ্যারেন্টি। পোস্ট অফিসের গ্যারেন্টি 100%, আপনি 100 টাকা দিয়েছেন 100 টাকা পাবেন। আর এলআইসির গ্যারেন্টি হচ্ছে 100 নয়, 100 সঙ্গে বোনাসেরও গ্যারেন্টি। অর্থাৎ সব থেকে বেশি গ্যারেন্টি যদি পেতে হয় এলআইসির কাছেই আছে। এবং ওর দলিল তুমি যেখানে নিয়ে যাবে। আচ্ছা, এলআইসিতে ধরো আমার আমি পলিসিটা করলাম, আমার মানে মেয়াদটা, আমার প্রিমিয়ামটা আমার মানে ম্যাচুরিটি হয়ে গেছে, ওই সময় দেখা গেল শেয়ার মার্কেট ডাউন হলো হতে, শেয়ার মার্কেট ডাউন, শেয়ারের নয়, শেয়ার সঙ্গে যুক্ত নয়। যুক্ত নয়। এলআইসি শেয়ারের পলিসিও আছে। শেয়ারের পলিসি তোমাকে তো দেয়নি, যারা সাধারণত দেয় এজেন্টরা, শেয়ার মার্কেটের পলিসি দিলে তার কমিশনও কম, প্লাস হচ্ছে যে বুঝে তাকে দেয়। এলআইসিরও শেয়ার মার্কেট আছে, অনেকে বলে রিটার্ন কম এলআইসিতে। আমার পিসির ছেলে তার ওই রকমই না,
এর গল্প নেই। এলআইসির একটা 5 বছরের একটা ছিল মানে মার্কেট প্লাস, এরকম একটা প্ল্যান ছিল, আসল থেকেও কমই গেছিল। সে প্ল্যানটা এরা এজেন্ট বুঝিয়েছে, সেটা আলাদা কথা। তাহলে এলআইসির এরকম কোনো রেকর্ড এখন যেগুলো প্ল্যান আছে 4.5 টাকার কমে গ্যারান্টি মার্কেটে যেটা থাকে। মার্কেটে আবার 4টা ফান্ড থাকে, সেটা অন্য বিষয়। 4টা ফান্ড আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, হাই রিস্ক নিতে পারেন, লো রিস্ক নিতে পারেন, মিডিলে রাখতে পারেন, সেইভাবে ওটা আছে। তো ওটা আলাদা বিষয়। মেইনলি যেটা হচ্ছে মানে ওটা যে মার্কেটের সঙ্গে যুক্ত থাকছে, সঙ্গে কিন্তু লাইফ রিস্কও থাকছে। ওকে বলি আমরা ইউলিপ পলিসি। বেশিরভাগ পলিসি যারা করছে তারা 90% লোকের কিন্তু মার্কেটের সঙ্গে যুক্ত নয়। মার্কেট আপ ডাউন যা হোক তার কোনো গল্প নেই। যদি মার্কেটের পলিসি করেন, মার্কেটের সঙ্গে যুক্ত থাকবে, তখন আপনার রিটার্নও বেশি হবে। বুঝে গেছে? তো মার্কেট পলিসি এলআইসি নয়। আর আলাদা ভাগ আছে। এলআইসি পেনশন প্ল্যানও, মানে আপনি যদি পেনশন নিতে চান, ধরুন আপনার বয়স 70 হয়ে গেছে, 60 হয়ে গেছে, আপনার কাছে টাকা আছে 50 লাখ, সেটাকে দিন, কারণ টাকা দিন। পেনশন প্ল্যান আছে। আপনি যদি বলেন যে আমার বয়স 20-30, আজকে থেকে আমার বাচ্চা নামে পলিসি করে দাও, 10 লাখ টাকা দিয়ে দিই, আমার টাকা যেন হোল লাইফ পায়, সারা জীবনের পলিসি আছে। আপনি যদি চান না আমার 5 বছর টাকা দেওয়া দিতে পারবো নি, তারপরে যে আমি পেনশন পাই, সেরকম প্ল্যানও আছে। বাচ্চার পরে আপনারা জানেন, বাচ্চার যদি পলিসি করেন, আমারটা উদাহরণ দিই। ধরুন আমার বাচ্চাকে আমি ভাবছি আমি ব্যাংকে প্রতি বছর 1 লাখ করে রেখে 10 বছরে 10 লাখ হবে, আমার বাচ্চাকে ইঞ্জিনিয়ারিং পড়াই। আমি কালকে নেই, 2 বছর টাকা দেওয়ার পরে আমি আর নেই, আমার বাচ্চা পড়তে পারবে? বলুন, আমার তো লাগবে 10 লাখ। করতে হলে হয় জানা করতে হবে, না পড়া করতে হবে। এলআইসি থাকলে কিন্তু সেটা হবে, আপনার 10 লাখ আপনি পেয়ে যাবেন। কেন পেয়ে যাবেন না? বাচ্চার বাবা যদি নেই থাকে, বাচ্চাকে টাকা দিতে হবে। মানে বাচ্চার নামে তো বলেছি, আমি বলেছি বলে টাকা পাবে এটা নয়, আমি তো বাচ্চার নামে বলেছি করছি। বাচ্চার বাবা যেহেতু নেই, বাচ্চাকে টাকা দিতে হবে না। তার মানে আমি থাকি নেই থাকি, আমার বাচ্চা পড়তে পারবে গ্যারেন্টি। আমার স্বপ্ন পূরণ করতে হলে এলআইসি অবশ্যই দরকার। এলআইসি কথা বলে বিমা। আমি সাময়িক 8 মাস 10 মাস চালাই, তারপরে আমি চালাইতে পারি, আমার অসুবিধা হয়েছে, সেই আমাদের না, সেটা মিনিমাম এখন 1 বছর যদি চালাইলে 1 টাকা খরচ হবে। জিনিসটা আমাকে ওই কথা তো বলতে হবে। আগে 3 বছর ছিল, আগে 3 বছর ছিল, এখন 1 বছর। 1 বছর টাকা না, ধরুন আপনার জন্য একটা দলিল তৈরি হলো, আপনার জন্য এজেন্ট একটা কমিশন পেল, আপনার জন্য আপনার টাকা নিয়ে ফ্যান ঘোরানো হচ্ছে, অফিস চলছে, কার টাকায় চলে। ধরুন আমি তোমাকে একটা সহজ কথা বলি, তোমরা সবাই শোনো। ধরুন আমি এলআইসিটা কি করে চলছে সেটা বুঝিয়ে বলবো। ধরো তোমাদের 10 জন মিলে এই এখানে একটা সমিতি করে। এই সমিতি যে আছে, একজন করে যে তুমি টাকা দিতে যাবে, সে করে আমি কেন টাকা দিতে যাবো, আমি কেন এমনি নিয়ে যাবো, তবে ঠিক আছে তুই নিলে 2 টাকা একটা কমিশন তুই নিয়ে নিবি। এবারে আরেকজন করে টাকাটা যে লেই রাখবে, তো দাদাকে দায়িত্ব দিল, দাদা করে আমি কেন হিসাব রাখতে যাবো, তাহলে দাদা তুই কিছু টাকা দিয়ে, তারপরে করে চা পান খাবো সবাই। তাহলে এই যে খরচাগুলো এটা তো এলআইসি তো চমৎকার করে টাকা দিবে, তোমার টাকা থেকেই এগুলো সব হবে, সমস্ত কিছু কাস্টমার তোমার কাছ থেকেই হবে। তোমার জন্য যে দলিল তৈরি হচ্ছে সেগুলো তো হবে। এবারে তুমি যে মূল কথা হলো তোমার সঙ্গে আমার চুক্তি হয়েছে 20 বছরের, তুমি কেন ভঙ্গ করো? তুমি শুধু টাকা দিবার বিনিময়ে এত কিছু সুবিধা পাবো। আমি ওটা জানতে চাই, আমি জানতে চাইছি যে লিমিটটা কতটা কম দিকে কতটা হাই আছে, বুঝে যাবে? মানে 1 বছর আপনাকে মিনিমাম দিতে হবে। ওটাই ওটা থেকে এখন 1 বছর দিলে পুরোটা পাবেন না, পুরোটা পাবেন না। 1 বছর দিবার পর আপনি সারেন্ডার টাকা লাগবে ধার নিন, ধরুন আপনি নিতে পারবেন। হ্যাঁ ধার নিন, টাকা লাগবে, লোন নিতে। ধরুন আপনার বাচ্চা কালকে ধরুন 5 বছর পরে দেখা গেল একটা মেয়েকে বিয়ে দিতে হবে, আমার টাকা লাগবে, আমার টাকা উঠি জমা আছে, আমি কেন ওই অন্য জায়গায় যাবো, আমি দলিল এখানে রাখবো, ধার নিবো। যেটা আমি 20 বছরের টার্ম করি, 1 বছর চালাই, ঠিক আছে, 20 বছরের এলআইসির সঙ্গে আমার চুক্তিবদ্ধ হয়েছে। আমি কোনো কারণে এইখানটা 2 বছর 3 বছর চালানোর পরে গ্যাপ দিতে চালাতে পারি, তার শর্ট করছে, তুমি ওখান থেকে লোন নিতে পারো। এবার এটা তো কনফার্ম, তুমি চুক্তি করার সময় 20 বছর টার্গেট নিয়ে হাঁটছো, মাঝখানে তুমি থেমে গেলে, সে তো তোমার ব্যালেন্স থাকবে। আচ্ছা 20 বছর ঠিক বলেছেন তুমি। ওই কথাই তো আমি আমি জিজ্ঞাসা করছি। তুমি আমাকে 100 টাকা দিয়ে দিই, বলো দাদা আমি 8 দিন পরে 110 টাকা দেবো, আমি বললাম ঠিক আছে, তুমি কালকে যাই বলো দাদা আমার 100 টাকাটা দাও, আমি টাকাটা তো চমৎকার করতে পারবো, আমি তো কোথাও লাগাই হ্যাঁ মালিক করে লেগে আচ্ছা, ও কথাটা আমি 8 টাকা দিয়ে পাবো কোথায়? তোমার এই 100 টাকা হবে, তোমাকে না কথাটা বুঝিয়ে বলতে পারছি না। না আমি কি ঠিক উত্তর দিলি তোমাকে? না ঠিক আছে, ওটা ঠিক আছে। আমি তোমাকে চুক্তি করছি তোমার সাথে, তুমি শুধু আমাকে টাকা দেবো, আমি তোমার সুরক্ষা দেবো। তুমি করো আমি দাদা টাকা দিতে পারবো, ভাই ভাই টাকা দিতে পারবো না, আমার মানসিকতাই নেই। তোমার রিচার্জ মতো করে দেবো, রিচার্জ কি মতো করে দিচ্ছ, ফ্যান ঘোরার মতো হয়েছে, দাদাকে বলি। মানসিকতাই নেই। ওইটা আগে ভাঙবো, ওটাকেই আগে শেষ করবো। সোনা কি ঘরে বিক্রি করছে না জমি বিক্রি করছে?
না। তোমার যেটা দরকার, তোমাদের মেন কথা হচ্ছে তোমরা ওই জায়গায় মাথায় রাখো যেটা দরকার হবে। খাওয়া দাওয়ার পরে মানে খাদ্য বাসস্থান শিক্ষা এগুলো হওয়ার পরেই কিন্তু বীমা দরকার। বীমা যদি থাকে, আপনাদের এখানে যদি কোনো ফ্যামিলি থাকে দেখবেন কত লোক সংসার হয়েছে তার পরিবারের লোক অন্য জায়গায় চলেছে। বা বীমা সংক্রান্ত বিষয়টাও অধ্যয়ন যায় না, 90% পরিবার আমি জানেই না। যেহেতু রাত হয়েছে আমি উপর করে গেলাম, তোমাদের যেহেতু আমরা আলোচনা আছে, তো তোমাদের যদি এমনি কোনো প্রশ্ন থাকে আমি মোটামুটি যতটুকু শর্টে করা যায় সেটুকু শুরু করেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো বলো আমাকে, তাহলে আমি যতটা পারি উত্তর দেবো। যদি কিছু জানার থেকে বলো। তুমি না, তো না, থাকে ওকে শিশু বীমা পেনশন নাকি লেখা আছে। অটল পেনশন শিশু আর শিশু স্পেশালিস্ট আর পেনশন স্পেশালিস্ট। লেখা আছে, মানে ব্যানারটা দেখো। হ্যাঁ হ্যাঁ, ধরুন এই বাচ্চার জন্য আপনি পলিসি করবেন, এই বাচ্চার একটা বড় জিনিস পাচ্ছেন যে বাচ্চা বাবা থাকুক মানে দেখুন যে টাকাটা আপনার পাওয়ার কথা পাবেন। আপনাকে একটু আগে উদাহরণ দিলাম যে আমার বাচ্চা যদি আমি পড়ার জন্য ভেবেছি যে ইঞ্জিনিয়ারিং পড়াবো, আমি নেওয়া থেকে বাচ্চা পড়বে আর থাকলেও পড়বে। কিন্তু আপনি যদি মনে মনে ভেবে রাখেন যে আমি টাকাটা একটু সোনা কিনে বা একটু একটু করে ব্যাংকে রেখে আমি করবো, কিন্তু সেটা সম্ভব হবে। প্রথমত আপনাকে একটাই টাকা রাখতে হবে, দ্বিতীয়ত আপনি চলে যেতে পারেন, আপনার তো গ্যারেন্টি নেই। তাহলে সেই জায়গাটা আপনাকে কে টাকা বুঝিয়ে দিবে? ওই ইনকামটা কে দিবে? আমার কথা হলে আমি যে ইনকাম করছি প্রতি মাসে 10,000 20,000 টাকা, আমি কালকে নেই থাকলে কে দিবে? আপনি যদি কালকে বসে যান, আপনি হবেন বাড়ির বোঝা, আপনি হবে বাড়ির জঞ্জাল। তাহলে আজকে যাকে নিয়ে মাথায় নাচাচ্ছি না, এই যে ধরো আমি একটা ছোট বাচ্চার জন্য পলিসিটা করলাম, আমি 10 বছর বয়সে তার জন্য করবো, ওটা কত বছর অবধি? এটা প্ল্যান বিভিন্ন রকম আছে। আপনি কি ধরনের প্ল্যান চাইছেন? পড়ার জন্য চাইছেন, তার পেনশনের জন্য চাইছেন? ধরুন 18 বছর পর্যন্ত সারা জীবন পেনশন পাবে, এরকম আছে। ধরুন 1 বছরের বাচ্চা 18 বছর টাকা দিন, তার কোনো সারা জীবন টাকা নেই। যদি ভাবছেন ধরুন 3 বছরের বাচ্চা 18 বছর টাকা দিন, যতদিন বাঁচবে টাকা পাবে। বিভিন্ন রকম 100 বছর। 100 বছর, মোটামুটি 100 বছর কিন্তু পাবে নির্দিষ্ট তার বয়স আমার থেকে। ধরো বাচ্চার বয়স আমার 12 বছর। 12 বছর তো সে আপনি যদি এখন নিজে- থেকে শুরু করে। হ্যাঁ, তাহলে যে 15 ধরো 27 30 বছর বছর, 27 বছর, বছর 30 বছর সে দিল জমা দিল। 8 বছর কি 12 বছর হচ্ছে, সে 30 বছর মানে 18 বছর জমা দিল। সে 100 বছর পর্যন্ত যদি ওই মানে পিরিয়ড হিসাবে 12 বছর বয়স যদি হয় তাহলে ওটা 30 বছর কিছু মানে না, বয়স 15 বছর দিবে। আপনি যদি চান 5 বছর দিয়ে বন্ধ করে দেবেন, তা টাকাটা হাই যায়। মোট কথা হলে আমি কত টাকা জমা দিতে চাই? যদি বলি যে আমি 10 লাখ টাকা জমা দেবো, এই 10 লাখ টাকা জমা দেওয়া কতদিন সময় লাগে? যদি বলে 1 দিনে জমি দেবো, তাহলে আজকে 10 লাখ দিন, কারণ কোনো বাচ্চা পেনশন পাবে। যদি বলছেন না 10 বছরের জমা, তাহলে 1 লাখ করে দিন। যদি বলছেন না 5 বছরে পাবো, তাহলে 2 লাখ করে দিন। যদি বলছেন 20 বছর ধরে পাবো, তাহলে 50,000 দিন। যদি বলছেন জমি বছর ধরে পাবো, 25,000 দিন। গল্প একটা এতদিনের হওয়ার কারণ এটা, আমরা টাকা জমা কত নিই? 1,000 2,000 টাকা মাসে। তাহলে কি 2,000 টাকা 1,000 টাকা মাসে জমাইলে বছরে 12,000 টাকা। আপনার 2 লাখ টাকা কতদিন লাগবে? 15 বছর লেগে যাবে। এমনি একটা শর্ট একটা হিসাব বুঝুন না, যেটা তাই কি না? এটা আপনি যদি প্রতি বছর 12,000 টাকা করে দেন, 10 বছরে 1 লাখ 20, 15 বছরে 1 লাখ 80, তাহলে আপনি নিজেও সিদ্ধান্ত করুন কত দিনে জমাতে পারেন। আপনি যদি চান কালকে থেকেই পেনশন নেবেন, আজও নিন টাকা 10 লাখ দিন, আর না আমি 10 লাখ বানাবো, তাহলে 10 বছর ওয়েট করুন। আপনি কবে থেকে পেনশন চাইছেন বলুন, এবং হোল লাইফ যতদিন বাঁচবেন আপনি পাবেন। আমাদের এই কুড়ি ধরন রয়েছে, এর প্ল্যান করা আছে। তো সারা জীবন টাকা পাবে 15 বছর পরে, যদি 2 বছর হয়ে যেত আর 13 বছর পর্যন্ত সারা জীবন টাকা পাবে। যেমনটুকু পাচ্ছে সেরকম অনুযায়ী পাবে, সে যত করে দিচ্ছে সেই অনুযায়ী পাবে। নিয়োগ করছে আর কি। হ্যাঁ, ও 2,000 টাকা করে মাসে পাবে, 2 মাস। এবার ও যদি মনে করে আমি 100 বছর দিতে পেয়েছি, আমার 70 বা 75 টাকা এসে মনে হলো যে আমি টাকা দেবো, আমি পেনশনটা দেবো নি, আমার যা আছে তো আমার বাচ্চাকে দেবো, ব্যবসা করবো, তখন ওকে আর বাদ বাকি টাকা দিয়ে দিতে হবে, 10-15 লাখ টাকা। মাসে 2,000 করে দিচ্ছে। আমার কথা আমার একটা কথা আছে, আমার 20 বছরের লিমিট আছে তো, 20 বছর চালিয়ে দিই, তাহলে আমার টাকাটা একসঙ্গে ভাবে পাবো। হ্যাঁ, সেটা আমার সেও প্ল্যান আছে। তুমি আমার 20 বছর দিতে পারবে প্ল্যান আছে। ধরো তোমার 20 বছরের প্ল্যান তো, তুমি টাকা দাও 15 বছর, আর দিতে হবে। ধরো এই লোকটা আমি 15 বছর দিচ্ছি, তারপরে টাকাটা আর দিতে হবে নি, তুমি 20 বছরেই ম্যাচুরিটি পাবে। তোমার লাইফ রিস্ক থাকবে 20 বছরের। 20 বছর পর মরলো টাকাটা আমার কথাটা বুঝো। তোমার ধরো 15 বছরের লাইফ রিস্ক, যে আমার যেন 15 বছরের মধ্যে আমার বাচ্চাটা মানুষ হবে, আমার তাহলে লাইফ রিস্ক মানে আমার যে গ্যারান্টিটা দরকার 15 বছর পর্যন্ত। তাহলে আমার বাচ্চাটা যতক্ষণে মানুষ হলো ততক্ষণ আমার একটা লাইফের একটা ঝুঁকি আছে, যদি আমি কালকে নেই যাই বাচ্চাটা মানুষ হয়ে গিয়ে। তাহলে আমি এরকম করতে পারি যে আমি এখন ইনকাম করতে পারি, আগামী 5 বছর পরে ইনকাম করতে পারবো না, আমার কতটা ইনকাম হবে বা আমার বাচ্চার বড় হলে চাপ, তাহলে আমি মাত্র 10 বছর টাকা দেবো আর দুবো না। এরকম প্ল্যান আছে, কিন্তু লাইফ রিস্ক থাকে না তোমার 16 বছর, তুমি টাকা দেবো 10 বছর, তখন প্রিমিয়াম বাড়াই দেবো। কথা হচ্ছে এটাই, আমি যখন কমের দিনে আসবো টাকা বাড়াই দেবো। দীর্ঘমেয়াদী করলে কম। কম বুঝা বুঝতে পারছেন না বলুন?
ম্যাম তোমার এরকমই করতে পারো যে আমার লাইফ রিস্ক থাকে অনেক দিন, কিন্তু আমি টাকা দেবো সবাই, এরকম প্ল্যানও আছে। আর যদি কোনো আমি যতদিন লাইফ রিস্ক ততদিন টাকা দেবো, সেরকম প্ল্যানও আছে। আপনি কি বলছেন বলুন? হ্যাঁ ওই দাদা ওই যে প্রশ্ন। আচ্ছা তোমাদের কোনো প্রশ্ন নেই? আর তোর কিছু তো তাহলে তোমাদের আমি তো বুঝাইতে পারি। হ্যাঁ এখানে কি যারা বাচ্চারা আছে বুঝতে পারছে না না এনে যে কথা কি যে আমার সবই হবে এবার যদি কথাটা যদি ঠিক না মাথায় না না এবার তাহলে বুঝতে না আমি হবে এই হয়তো যে বুঝাইতে পারি ঠিক করে। না 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 আমার নয় তুমি যে কথাটা বলো না এবার বুঝতে পারলে কিন্তু তার আগে তো তো মাথায় ছিল না হোক সেটা না, হয়তো সব অল্প বুঝতে পারে প্রশ্ন যদি করে বুঝবো যে ওর মাথায় কিছু বড় ঢুকে হিসাব গেছে। বুঝি প্রশ্ন নেই আইলে কি করে বুঝবো যে এরা তো ও- অল্প বাচ্চা না অবশ্য সেটা কি করতে হবে? আরে কিছু তো বলো বলো না না। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাকে এতটা সময় দিলেন, আর আপনাদের সত্যি খুব এত সুন্দর একটা পরিবেশ আমাকে তৈরি করে দিয়েছেন। আবার কোনোদিন যদি সময় পাই কর্মকর্তে চলে আসবো। ব্যাপারটা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি কথা ঠিক আছে? কথা মাঝে কথা শেষ করনি তো বলি জিনিসটা কি হচ্ছে পূজা কমিটির প্রায় কম বেশি বাচ্চা উপস্থিত কারণ কিছু বাইরের বাচ্চাদের টাকা আছে এই জায়গা থেকে এই প্রোগ্রামটা